আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমাকে পাঠিয়েছে হাকিম ভাই। তো হাকিম ভাই যেভাবে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই পড়ার আমি চেষ্টা করছি। আমার নাম হাকিম মিয়া। পৈতৃকভাবে আমরা ছিলাম বাগেরহাটের দক্ষিণ পশ্চিমে এক ঘন জঙ্গলে ঘেরা গ্রাম। নাম হচ্ছে কাবিলপুর। এখন গ্রামটা আর খুঁজে পাওয়া যাবে না। মানচিত্রেও নেই। কারণ সরকার সেই জায়গা বর্জিত এলাকা বলে লাল দাগ দিয়ে রেখেছে। কিন্তু আমি জানি কেন রেখেছে। কারণ আমি ছিলাম সেই অভিশপ্ত রাতের একমাত্র জীবিত প্রত্যক্ষদর্শী। ঘটনাটা শুরু হয়েছিল ১৯৯১ সালের নভেম্বর মাসে শেষ সপ্তাহে। শীত জমে উঠেছিল, জঙ্গল ঘন হয়ে উঠেছিল। আর সন্ধ্যার পর থেকেই হঠাৎ বাতাসে একটা পচা দাতব গন্ধ ভেসে আসতো। কেউ টের পেত না কোথা থেকে আসছে এ গন্ধ। গ্রামের উত্তর দিকে একটা পরিত্যক্ত কুটির ছিল। আগে এক তান্ত্রিক ভিক্ষু থাকত। বছর দশেক আগে আগুন লেগে ঘরটি পুড়ে যায়। সেই থেকেই জায়গাটা শূন্য হয়ে পড়ে। কেউ সেখানে যেত না। একদিন সকালে দেখা গেল সেই পোড়া কুটির থেকে কালো ধোঁয়া উঠছে। রফিক নামের একটা ছেলে সবাইকে খবর দিল। বড়রা প্রথমে পাত্তা দেয়নি, কিন্তু পরদিন থেকে যা ঘটতে লাগলো সেটা বর্ণনা করা আরো অনেক কঠিন। প্রথমেই হারিয়ে গেল ফজলু মোল্লার গাভী, তারপর সালামত চাচার খাসি। পরের সপ্তাহে আমজাদ চাচার হাঁসের খামার রাতারাতি খালি হয়ে গেল। কারো কিছু চোখে পড়ে না, কিচ্ছু শোনা যায় না। শুধু সকালে ঘাসে দেখা যায় লাল রক্তের দাগ। আর মাঝে মাঝে এমন হাড় যেন কেউ জিভ দিয়ে চেটে চেটে মাংস ছাড়িয়ে খেয়েছে। আমি তখন যুবক, আমার বয়স ৩১। শরীরে সাহস ছিল, বুকের ভিতর অনেক কৌতূহল ছিল। তাই আমি নিজেই গেলাম কুটিরটা দেখতে। দূর থেকেই কেমন একটা শ্বাসকষ্ট অনুভব হলো, শরীরে কাঁটা দিয়ে উঠল। ভেতরে ঢুকে দেখি একজন মাঝ বয়সী পুরুষ বসে আছে। পাথরের মূর্তির মতো চোখ, কোটরের ভিতর গর্ত, আর ঠোঁট জোড়া পুড়ে গেছে মনে হলো। সে কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়েছিল। এমনভাবে তাকিয়েছিল যেন আমার শরীরের ভেতর কি আছে সেটা বোঝার চেষ্টা করছিল। তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল হাড়। না, শুধু হাড় না, মানুষের দাঁতও ছিল। ছোট ছোট বোতলে লাল কিছু তরল, এবং দেয়ালে লেখা ছিল, মাংসের চেয়ে পবিত্র কিছু নেই। সেদিন রাত থেকেই শুরু হলো জাহান্নামের দ্বার খুলে যাওয়ার মতো এক আতঙ্ক। গ্রামে একে একে মানুষ হারাতে লাগলো। প্রথমে জাহিদ, তারপর রুকাইয়া, তারপর তুলা মাস্টারের মেয়ে রিমি। তাদের কোনো মরদেহ খুঁজে পাওয়া যায়নি, শুধু অর্ধগলিত লাশ পাওয়া গিয়েছিল। শরীরের ভেতর হাড় নেই, কিন্তু মাংসগুলো এমনভাবে কেউ ছিঁড়ে খেয়েছে, দেখে মনে হচ্ছে যেন ধারালো কোনো কিছু দিয়ে সেগুলো খাওয়া হয়েছে। তখন আমরা গ্রামের কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলাম, আর সহ্য করা যাচ্ছে না। আমি, কাশেম ডাক্তার, রবিউল আর মুন্না চারজন মিলে এক রাতে সেই কুটিরে গেলাম। ঘরের দরজায় তালা নেই, কিন্তু দরজাটা ঠেলে খোলা যায় না, যেন ভেতর থেকে কেউ ধরে রেখেছে। কাশেম বলল, ইন্নালিল্লাহ, কিছু একটা ঘরের ভেতর আছে। এরপর আমি আলতো করে জানালা খুলে ঘরের ভেতর তাকালাম। ঘরের ভেতর যে বসে আছে সেটা মানুষ না। তার শরীরের গঠন মানুষের মতো হলেও হাতগুলো অনেক লম্বা। হাতের আঙ্গুল ৮টা, আর আঙুলের মাথায় ধারালো নখ, যেন জং ধরা ছুরিতে যেমন থাকে ঠিক ওরকম। সে হঠাৎ ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো, কিন্তু তার চোখে কোনো মানুষের দৃষ্টি নেই, খালি একটা গর্ত, যেন কেউ চোখ তুলে নিয়েছে। রবিউল ভয় পেয়ে দৌড় দিল। তারপর সে আর জীবিত ফেরেনি। পরদিন তার শরীর পাওয়া গেল গাব গাছের নিচে। শরীরের অর্ধেক ছিল না, বুকের মাঝখানটা ফাঁকা। ভেতরের সবকিছু যেন কেউ চুষে খেয়ে নিয়েছে। শরীরের পাশে লেখা ছিল, আমার ক্ষুধা থামে না যতক্ষণ না আমার পেট ভরে। তারপর আমরা বুঝতে পারলাম
নাসিম নামে যে লোকটা কুটিরে থাকে সে মানুষ না, সে একটা কাফের জিন এবং সে যে ধ্বংস ছড়াচ্ছে সেটা কোনো অভিশাপ না, এটা একটা পরিকল্পিত শিকার। কাফের জিনরা নাকি মানুষের বিশ্বাস ভাঙার জন্য জন্ম নেয়। তারা থাকে শ্মশান, জঙ্গল আর ভাঙা ঘরে। তারা মুসলমানদের আজানের কণ্ঠ সহ্য করতে পারে না। কিন্তু যখন কেউ নামাজ ছেড়ে দেয় তখন সে তাকে শিকার বানিয়ে ফেলে। আমরা যখন গ্রামের মানুষদের নিয়ে হুজুরের কাছে যাই তখন তিনি বলেন, নাসিম যে পথ বেছে নিয়েছে সেটা নিষিদ্ধ জাদুর পথ। সে নিজের আত্মা বিক্রি করে খোলা রেখেছে দরজা, এমন এক দরজা যেটা একবার খুললে মানুষ নয় পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়। আর সেটাই হলো। সেই রাতটা ছিল 14ই ডিসেম্বর 1991। আমরা সবাই বুঝেছিলাম কিছু ঘটবে, কিন্তু কেউ প্রস্তুত ছিল না। তখন রাত 12টা বাজে। গ্রামের মাঝখানে হঠাৎ একটা বিশাল গর্জন। মাটির নিচ থেকে যেন কিছু বেরিয়ে এলো। কুটির থেকে আগুনের ধোঁয়ার মতো কিছু উঠছে। ভেতর থেকে ভেসে আসছে একসাথে শত কণ্ঠের কর্কশ আওয়াজ, আরো দাও, আরো দাও। তারপর আমরা দেখি পুরো কুটিরটা ভেঙে যাচ্ছে এবং ধীরে ধীরে মাটির ভেতর ঢুকে যাচ্ছে, যেভাবে জ্যান্ত কিছু গিলে নেয় মাংস। আমরা যারা বেঁচে ছিলাম তারা সবাই পালালাম, কেউ পেছন ফিরে দেখেনি। শুধু সকালে কুয়াশার ভেতর কেউ একজন দেখেছিল নাসিম দাঁড়িয়ে আছে, তার মুখে মানুষের হাড় কামড়ানো, চোখে বিজলি জ্বলছে। আমি এরপর পালিয়ে যাই। এখন আমার বয়স 72 বছর। কিন্তু জানেন, গত সপ্তাহে আমার নাতি লালচে একটা কলস কুড়িয়ে এনে খেলছে। আমি যখন কলসটা দেখি শিরদাঁড়া দিয়ে ঠান্ডা নেমে যায় আমার। সেটা হচ্ছে সেই কলস যেটার ভেতর তাকে ডাকা হতো। আমি সেটা আগুনে পুড়িয়ে ফেলি, কিন্তু সেটা আগুনে পোড়ানো যায়নি। কুড়িয়ে আনা কলসটা এখনো আমার ঘরের এক কোণায় বসে আছে। আর মাঝে মাঝে আমি রাতে শুনতে পাই, আরো দেও। তো বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যারা আমার আমার কাছে আপনাদের ঘটনা শেয়ার করতে চান, সত্যি ঘটনা, তারা আমার কাছে জিমেইল করতে পারেন। আমাদের জিমেইলের ঠিকানাটা হচ্ছে mehdi4050@gmail.com, হুইচ ইজ MAHADE 4050@gmail.com। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অবশ্যই আপনাদের ঘটনা আমার কাছে শেয়ার করবেন এবং সত্যি ঘটনা শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, টাটা।